জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। সেখানে থেকে যে ৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদেরকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, দেশে আগে জঙ্গিবাদ থাকলেও এখন নেই। জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। চিফ যেটা বলছে ওই ৫ জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তবে জুলাই সনদ নিয়ে বিএনপি যে কোনো আলোচনায় রাজি বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা, এটি কোনো বাস্তবায়নযোগ্য পদ্ধতি নয়। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনও প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনও বলছি। এবং আমরা মনে করি যে যেটা আপনার নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ভোট ব্যবস্থা যাচাই করে পরের জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীর পুরানা পল্টনের ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আশুরা উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, দোষীদের বিচার ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সংবিধান ও আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোতে ব্যাপক সংস্কার জরুরি। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করার উপর জোর দেন তিনি। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান জামায়াতের নেতারা। অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরো আস্কারা পেয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটা ১ নম্বর দাবি। এর বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলা ঠিক মতো করতে হবে। তাহলে বিচার, তারপরে সংস্কার করা দরকার। আজ ১০ই মুহররম, পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়া থেকে যোগ দিচ্ছেন সুয়েল আহমেদ। সুয়েল, আপনি তো তাজিয়া মিছিলের সঙ্গে আছেন, কি অবস্থা জানান সবশেষ? সিফাত, আমি আসলে তাজিয়া মিছিলের সাথে আছি, যে মিছিল আসলে হোসনি দালান থেকে শুরু হয়েছে এবং ঠিক বর্তমানে এই তাজিয়া মিছিলটি এই আজানের কারণে এই নীলক্ষেত যে মোড় আছে সেই মোড়ে আসলে তারা থেমেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই যে মিছিলটি, সেটি আসলে ইমামবাড়া থেকে সকাল 10টায় বের হওয়ার কথা ছিল, তবে তারা ঠিক কিছুক্ষণ পরপরই বের হয়েছে। তার আগে হচ্ছে বড় কাটরার যে মিছিলটি আছে, বড় কাটরা ইমামবাড়ার মিছিলটি, সেই মিছিলটি সামনে রয়েছে। এরপর আসলে 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে এই মিছিলটিকে কেন্দ্র করে। পুলিশ, সোয়াট এবং সেনাবাহিনী, র্যাব সহ
প্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আসলে এখানে আছেন একই সাথে। এবং এই মিছিলটি অন্যান্য বছর আসলে এই সময়ের মধ্যে আমরা দেখি যে অস্থায়ী যে কারবালাটি তৈরি করা হয় ধানমন্ডি লেকের পাশে, সেখানে আসলে চলে যায়। তবে এবছর কিছুটা ধীরে গতিতে চলছে, কারণ এবছর আমরা দেখতে পেয়েছি যে রাস্তার দুধারে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে সাধারণ জনগণ সহ যারা উৎসুক জনতা রয়েছে কিংবা যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এই মিছিলে দুই পাশে আসলে ভিড় করছেন এবং তারা দেখছেন, তারা তাদের প্রার্থনা এবং অন্যান্য কাজগুলো কিন্তু সম্পন্ন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে শোকের একটি দিন বলা হয়ে থাকে এবং এই দিনটিতে আসলে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। সেই শাহাদাত বরণকে কিন্তু সকলে খুবই শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এই দিনটি তারা পালন করছেন খালি পায়ে এবং একই সাথে কালো রঙের জামা পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে কিন্তু সকলে এই তাজিয়া মিছিলে যুক্ত হয়েছেন। এবং এই মিছিলটি আসলে ঠিক এই মুহূর্তে পার করছে এই নীলক্ষেত মোড়। এই মোড় থেকে পার করে তারা সোজা চলে যাবে সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজের সামনে দিয়ে যেয়ে তারা ধানমন্ডি যেই দিনের আগে যে অস্থায়ী কারবালার প্রান্ত তৈরি করা হয়েছে বিডিআর 4 নম্বর গেটের পাশে, সেইখানে আসলে তারা যাবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এই মিছিলটি প্রতি বছরের মতোই আসলে সৌহার্দ্যপূর্ণ এবং একই সাথে মর্যাদাপূর্ণভাবেই সকাল থেকে পালন হয়েছে। আমরা এখানকার যিনি হোসনি দালান যে সোসাইটি রয়েছে, সোসাইটির যারা প্রধান আছেন, তাদের সাথে কর্মকর্তা আছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এবারকার যে আয়োজন, সেই আয়োজন নিয়ে তারা খুশি এবং একই সাথে যারা এই তাজিয়া মিছিলে যুক্ত হয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তারাও আমাদেরকে বলেছেন যে আসলে তারাও আমাদেরকে বলেছেন যে এই যে মিছিলটি, সেটি আসলে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার যে তাদের যে মিছিলের আয়োজন, সেটি নিয়ে তারা খুশি। সিফাত, এই ছিল আমার কাছে যে হোসনি দালান থেকে তাজিয়া মিছিলটি বের হয়েছে, সেটি তো এখনো চলছে। সেটি সর্বশেষ তথ্য হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো মিছিলটি কোথায় শেষ হয়েছে এবং মিছিল কখন আসলে শেষ হয়। সিফাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। তাজিয়া মিছিলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকসভা, তাজিয়া মিছিল থেকে স্মরণ করা হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হজরত ইমাম হুসাইনকে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট থেকে শোক মিছিল বের হয়। কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসল্লিরা। শোকগাথার স্মরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হুসেনকেও। মিছিলে কারবালা যুদ্ধের প্রতীকী নিশানা বহন করে তারা। ইমাম হোসেনকে প্রতীকী কফিন নিয়ে শোক মিছিলে অংশ নেন অনুসারীরা। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খুলনায় ইমামবাড়া থেকে বের হয় একটি শোক মিছিল। সবার কাছে সত্য ও দিনকে সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে অংশ নেন ভক্তরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠিত হবে পথসভা। এ নিয়ে জানাতে সরকারি কলেজ গেট থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পদযাত্রা কখন শুরু হবে, এনসিপির আজকের কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। শিফাত, আজকের যে ষষ্ঠ পদযাত্রার দিন, সেইখানে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে পদযাত্রা এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ কলেজ গেটে সেখানে পথসভা হওয়ার কথা রয়েছে। এখন আমরা দেখছি যে পৌরনগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তরুণ শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ তারা কিন্তু শান্তির মোড়ে এসে অবস্থান করছেন এবং তারা অপেক্ষমান যে তাদের যে কেন্দ্রীয় নেতা তারা আসবেন এবং এখান থেকে যে পদযাত্রা সেটি আসলে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক রাজশাহী থেকে বা চাঁপাইনবাবগঞ্জের এই শান্তির মোড়ে প্রবেশের যে পথটি, সেই পথটিতে আসলে শিক্ষার্থী এবং এই যে জাতীয় নাগরিক পার্টির যে তরুণ নেতাকর্মীরা তারা সেই দিকে আসলে একটু এগিয়ে চলেছেন। আমরা ঠিক বুঝছি না, হয়তো প্রান্তে অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসার কথা। সেখানে তাদের যে কেন্দ্রীয় নেতা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য এখানে অপেক্ষমান যারা আছেন তারা প্রত্যাশা করছেন
খুব অল্প সময়ের মধ্যে তাদের যে কেন্দ্রীয় নেতা তারা এসে পৌঁছবেন, যেখান থেকে তারা তাদের যে নির্দেশনাগুলো, পরবর্তী কার্যক্রমগুলো এবং এই যে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীর বাংলাদেশ কেমন হবে, নতুন রাজনীতি আসলে কেমন হবে এবং দেশের মানুষের যে প্রত্যাশা সেটি আসলে শোনার জন্য যে পদযাত্রা, সেখান থেকে আসলে সাধারণ মানুষের কাছ থেকে কোন ধরনের কথাগুলো শুনবেন এবং তাদেরকে কোন আশার বাণীটি আসলে নতুন যে রাজনৈতিক দল তারা আসলে দিবেন, সেই প্রত্যাশায় কিন্তু সাধারণ এখানে শিক্ষার্থীরা এবং যে চাঁপাইনবাবগঞ্জবাসী তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং শিফাত, আপনাকে জানিয়ে রাখি যে এই যে শব্দটি আমরা শুনতে পাচ্ছি নিশ্চয়ই গাড়ির শব্দ, এবং সেখানে হয়তো কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হচ্ছেন এমন আসলে প্রত্যাশা আসলে তারা করছেন। এবং এরপরে এখান থেকে শান্তির মোড় হয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে তারপরে চাঁপাইনবাবগঞ্জ কলেজের সামনে গিয়ে সেখানে পথসভা হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করেছে জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে জেলার পণ্য পরিবহন। কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দিনের মতো পণ্য পরিবহন কর্মবিরতিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক এলাকাগুলো। এতে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমজীবীরা অলস সময় পার করছেন। সিলেটের ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। পাথর কোয়ারি খুলে দেওয়ার, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে তারা। পরিবহন শ্রমিকরা জানায় জেলার সকল মালিক শ্রমিক এক হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি তাদের। সিলেট হিসাবে আমার দাবি আছে ভাই, আমার পাথর কোয়ারি ছাড়াই দেওয়ার। আমরা অতখান দূর থেকে আইলাম, এত কষ্ট করি সকালের সময় আইয়া তখন মাল লইয়া যাইতাম পারলাম না। অবরোধও যাই না, আমরা চিন্তা করতাম ভাই ফেট কিলা বাঁচতো, ফিট কিলা ঘুরতো। পরিবহন ধর্মঘট ডাকার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে আমাদের এই চাউল বাজারে প্রায় 70 থেকে 80টা চাউলের দোকান আছে, এরপরে পেঁয়াজ পট্টি আছে, আলু পট্টি আছে, এগুলার অনেক টাকার ক্ষয়ক্ষতি। এখানে বাইরের কাস্টমার আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনরা জানায় শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। সকালে স্থানীয় একটি মসজিদের ছাদে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহত শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এর মধ্যে 15 জনই শিশু। এখনও সন্ধান মেলেনি গুয়াডালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা 20 কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত 24 ঘন্টা জুড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিবিসি বলছে 4 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে। আচমকা বন্যার পানি লোকালয়ে প্রবেশের সময় ঘুমের মধ্যেই ভেসে গেছে কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ভোর রাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত 850 বাসিন্দাকে। তবে বিপদ এখনও কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ইরান ইসরায়েলের সংঘাতের পর প্রথম জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে শনিবার আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। গেল 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল খামেনিকে। সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই 12 দিন আগে থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন আয়াতুল্লাহ খামেনি। প্রকাশ করা হয় ভিডিও ধারণের স্থান ও সময়ও।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।